পৃষ্ঠা ৪১। বনে চর ভাষণম বন্ধনী শুরু কিরাতার্জুনিয়ম বন্ধনী শেষ। পৃষ্ঠা ৪২। পৃষ্ঠার মাঝখানে লেখা আছে বনে চর ভাষণম। মনে রাখার বিষয়, বনে চরকে নিয়োগ করেন যুধিষ্ঠির। আবার পড়ছি। উৎস: মহাকবি ভারবী রচিত কোট কিরাতার্জুনিয়ম আনকোট মহাকাব্যের প্রথম সর্গ থেকে পাঠ্যটি গৃহীত। নামকরণ: পাঠ্যের আদ্যন্ত বনেচরের বক্তব্য প্রদর্শিত হয়েছে। বনেচর যে কাজের ভার গ্রহণ করেছিল তা সে যথাযথভাবে পালন করেছে। বনেচর সৎ উপদেশের গুণাবলী সম্পর্কে যুধিষ্ঠিরকে জানিয়েছে। পাঠ্যের নামকরণ চরিত্রকেন্দ্রিক হওয়ায় নামকরণ সার্থক হয়েছে। বিষয়বস্তু: যুধিষ্ঠির দ্বারা নিযুক্ত চর দুর্যোধনের সমস্ত শাসন সংক্রান্ত বিষয় জেনে দৈত্যবনে যুধিষ্ঠিরকে তা নিবেদন করতে উপস্থিত হয়। যুধিষ্ঠিরকে বনেচর বলেন, জগতে হিতকর মনোহারী বাক্য দুর্লভ, তাই সে কঠিন হলেও সৎ পরামর্শ দেবে এবং রাজাও তা মনোযোগ সহকারে শুনে যেন যথাযথ উপায় অবলম্বন করেন। লেখক প্রসঙ্গে: পাঠ্যটির রচয়িতা মহাকবি ভারবী। ভারবীর পিতা কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ নারায়ণ স্বামী। কবির আদি বাস ছিল বিহারের আনন্দপুরে। পরে তিনি দাক্ষিণাত্যবাসী হন। মনে রাখার বিষয়, বনেচরকে নিয়োগ করেন যুধিষ্ঠির। দুর্যোধনের সংবাদ সংগ্রহ যুধিষ্ঠিরের উদ্দেশ্য। বনেচর ব্রহ্মচারীর বেশ ধারণ করেছিলেন। বনেচর যুধিষ্ঠিরকে সৎ উপদেশ দিয়েছিলেন। বনেচর দুর্যোধনকে কুটিল বলে সম্বোধন করেছিলেন। দৈত্যবনে বনেচর যুধিষ্ঠিরের সাথে মিলিত হয়েছিলেন। পৃষ্ঠা ৪৩। কবি পরিচিতি: কালিদাসোত্তর কালে সংস্কৃত সাহিত্যের একজন যশস্বী প্রতিভাবান কবি হলেন ভারবী। পদ সংযোজন ও শব্দার্থের গৌরবে তিনি সংস্কৃত কাব্যাকাশে শীর্ষস্থানের অধিকারী হয়েছেন। তিনি মহাকাব্য রচনা করতে গিয়ে সুনিপুণ দক্ষতার পরিচয় দিয়েছেন। লেখক তাঁর রচনাতে নিজের কোনো পরিচয় উল্লেখ করেননি। দণ্ডির কোট অবন্তী সুন্দরী কথা আনকোট এবং কোট অবন্তী সুন্দরী কথা সার আনকোট নামক গ্রন্থ দুটি থেকে ভারবী সম্পর্কে আমরা জানতে পারি: বামন, আনন্দবর্ধন, মম্মট রুজ্জক, ভোজ, বিশ্বনাথ প্রভৃতি আলঙ্কারিকগণ তাঁদের রচনায় ভারবীর কোট কিরাতার্জুনিয়ম আনকোট থেকে উদ্ধৃতি দিয়েছেন। এ থেকে তাঁর শ্রেষ্ঠত্বের পরিচয় মেলে। কোট শিশুপাল ও বধম আনকোট নামক মহাকাব্যে মহাকবি মাঘ ভারবীকে বহুলাংশে অনুসরণ করেছেন। ভারবী উত্তর পশ্চিম ভারতের আনন্দপুর নামক স্থানে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম নারায়ণ স্বামী। ভারবীর অপর নাম ছিল দামোদর। তিনি কৌশিক গোত্রীয় ছিলেন। পরবর্তীকালে তিনি দাক্ষিণাত্যে বাস করতেন। কাল নির্ণয়: রবিকীর্তির আইহোল প্রত্নলিপিতে মহাকবি কালিদাসের সঙ্গে ভারবীকেও স্থান দেওয়া হয়েছে। ভারবী সম্পর্কে বলা হয়েছে: কোট স বিজয়তাং রবিকীর্তেঃ কবিতাশ্রিত কালিদাস ভারবী কীর্তি আনকোট। রবিকীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর আশ্রিত কবি। ৬৪২ খ্রিস্টাব্দের কাছাকাছি দ্বিতীয় পুলকেশীর সময়কাল। সুতরাং মহাকবি ভারবীর সময়কাল তার কিছু পূর্বে বলে নির্ণীত হয়। অধ্যাপক কিথ এর মতে ভারবীর সময়কাল ৫০০ থেকে ৫৫০ খ্রিস্টাব্দের মধ্যে। কবিকৃতি: মহাকবি ভারবী কোট কিরাতার্জুনিয়ম আনকোট মহাকাব্য বা রচনার দ্বারা সংস্কৃত সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। গুণগত উৎকর্ষের বিচারে এই মহাকাব্যটি ভারবীকে খ্যাতির উচ্চ শিখরে প্রতিষ্ঠা করেছে। মহাকবি ভারবী কোট
কিরাতার্জুনিয়ম আনকোট এর কাহিনী গ্রহণ করেছেন মহাভারতের বন পর্ব থেকে। মহাকাব্যটি 18টি সর্গ বিশিষ্ট, তবে কেউ কেউ মনে করেন এর উৎস শিব পুরাণ। ভারবীর রচনাশৈলী। কালিদাসোত্তর যুগের সবিশেষ উল্লেখযোগ্য মহাকবি ভারবীর বিরচিত কিরাতার্জুনিয়ম মহাকাব্যে কবির অসামান্য জনপ্রিয়তা, অসাধারণ প্রতিভা এবং পাণ্ডিত্যের সমন্বয় পরিলক্ষিত হয়। রচনার মনোহারিণী বর্ণনা রীতিতে তিনি স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করেছেন। পৃষ্ঠা 44। রচনা শৈলী সম্পর্কে পাশ্চাত্য সমালোচকের মত। কোট, A literature implies style, for style is the reflection of writer's personality, which is again determined by the age in which he lives, unquote. অর্থাৎ রচনাশৈলীর মাধ্যমেই লেখকের ব্যক্তি স্বাতন্ত্র্য প্রতিবিম্বিত হয়, আর তা নিয়মিত হয় যুগধর্মের প্রভাবে, যে যুগ বা সময় কবির জীবনকাল। ভারবী বৈদর্ভী রীতির কবি। তাঁর রচনাশৈলীতে ওজগুণের আধিক্য পরিলক্ষিত হয়, সেই সাথে মাধুর্য গুণের অভাবও তাঁর রচনায় লক্ষ্য করা যায়। গুরুগম্ভীর নীতিবিজ্ঞান, কূট রাজনীতি, মন্ত্রণা, খাত্রধর্ম, যুদ্ধযাত্রা প্রভৃতি গুরুগম্ভীর বিষয়ের বর্ণনার পাশাপাশি তাঁর রচনায় বন, পর্বত, শরৎকাল, সন্ধ্যা, গ্রাম্য পরিবেশের চিত্র প্রভৃতি তাঁর অসামান্য প্রতিভা তথা বর্ণনা নিপুণতার পরিচায়ক। তাঁর রচনায় অর্থগৌরবের প্রাচুর্য পরিলক্ষিত হয়। স্থানে স্থানে সংক্ষিপ্ত অথচ অর্থভূয়িষ্ঠ শব্দপ্রয়োগ দেখা যায়। অর্থগৌরবপূর্ণ শ্লোক সন্নিবেশের জন্য তিনি প্রসিদ্ধি অর্জন করেছিলেন। প্রসিদ্ধি আছে, কোট, ভারবেরর্থ গৌরবম, আনকোট। অর্থ গৌরবযুক্ত এরূপ কয়েকটি বাক্য যথা, কোট, হিতং মনোহারি চ দুর্লভং বচঃ, আনকোট। কোট, হিতং মনোহারি চ দুর্লভং বচঃ, আনকোট। কোট, ন হি প্রিয়ং প্রবক্তুম ইচ্ছন্তি মৃষা হিতৈষিণঃ, আনকোট। কোট, অহো দুরন্তা বলবদ্বিরোধিতা, আনকোট, ইত্যাদি। সংক্ষিপ্ত অথচ অর্থভূয়িষ্ঠ শব্দপ্রয়োগে তিনি ছিলেন সিদ্ধহস্ত। ভারবী ছিলেন শব্দকৌশলী বা শব্দের জাদুকর। একটিমাত্র বর্ণ দিয়ে কৃত্রিম বন্ধের প্রবর্তন করে তিনি চমৎকারিতার সৃষ্টি করেছেন, যা খুবই বিস্ময়কর। যেমন, কোট, ন নো ন নুন্ন নুন্নো ন নানা নানা ননা ননু নুন্নহ নুন্ন ননুন্নেনো নানেনা নুন্ন নুন্ন নুত, আনকোট। 15/14। শব্দকে এরূপ স্বীয় ইচ্ছারূপে প্রয়োগের মাধ্যমে তাঁর প্রতিভার বিকাশ পরিলক্ষিত হয়। উপমা, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাশক্তি, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কার প্রয়োগের অজস্র উদাহরণ ভারবীর রচনায় ছড়িয়ে আছে। তবে তিনি অর্থান্তন্যাস অলঙ্কারের মাধ্যমে বিভিন্ন উপদেশ বা জ্ঞানগর্ভ নীতিবাক্যকে উপস্থাপিত করেছেন স্বীয় রচনায়। রস পরিবেশনে ভারবী সিদ্ধহস্ত ছিলেন। কোট, কিরাতার্জুনিয়ম, আনকোট, মহাকাব্যের অঙ্গিরস বা মূল রস বীর, তবে এখানে অঙ্গরসরূপে শৃঙ্গার, হাস্য, রৌদ্র, ভয়ানক প্রভৃতি রসেরও প্রয়োগ আছে। পৃষ্ঠা 45। সুপ্রসিদ্ধ টিকাকার মল্লিনাথ ভারবীর কবিতাকে নারকেল ফলের সঙ্গে তুলনা করে বলেছেন, কোট, নারিকেল ফল সম্মিতং বচো ভারবে, আনকোট। নারকেলের অতীব কর্কশ কঠিন নিরস বহিরাবরণ ভেদ করতে পারলে যেমন ভেতরের সুমধুর রসালো কোমল শ্বাসের আস্বাদ পাওয়া যায়, ঠিক তেমনি ভারবীর রচনার নিরস ও আপাতকঠিন আবরণকে যথাযথ অন্বয়, সন্ধি, সমাসাদি বিশ্লেষণের মাধ্যমে ভেদ করতে পারলেই কাব্য স্বাদের অনির্বচনীয় আনন্দ লাভ করা যায়।
কালিদাসোত্তর যুগে মহাকবি ভারবী যথেষ্ট খ্যাতি এবং পাঠকদিগের সমাদর লাভ করেছিলেন। তাঁর রচনারীতি ও কাব্য সৌন্দর্য ছিল প্রশংসনীয়। মহাকাব্য রচনায় তিনি নতুন রচনাশৈলীর পথিকৃৎ ছিলেন, একথা নিঃসন্দেহে বলা যায়। কিরাতার্জুনীয়ম গ্রন্থ পরিচয়। কোট কিরাতার্জুনীয়ম আনকোট মহাকাব্যের স্বর্গ অনুসারে সংক্ষিপ্ত বিষয়বস্তু। প্রথম স্বর্গ দন্তেস্ব গয়রেফ স্বর্গ। দ্বৈত বনে যুধিষ্ঠিরের দ্বারা নিযুক্ত বনেচরের আগমন এবং তৎকর্তৃক দুর্যোধনের রাজ্য সুশাসনের বিষয় বর্ণন। পারিতোষিক গ্রহণপূর্বক বনেচরের প্রস্থান। শত্রুর অভ্যুদয় বৃত্তান্ত শ্রবণের পর নারীজনোচিত সদাচার ত্যাগপূর্বক যুধিষ্ঠিরের প্রতি দ্রৌপদীর ক্রোধ ও উৎসাহ উদ্দীপক ওজস্বিনী যুদ্ধদীপিনী বাক্য প্রয়োগ। দ্বিতীয় স্বর্গ বীরাঙ্গনা দ্রৌপদীকে সমর্থনপূর্বক যুধিষ্ঠিরকে যুদ্ধে উৎসাহিত করতে ভীমের ক্ষত্রচিত মর্মভেদী বাক্য প্রয়োগ। ভীমের প্রতি যুধিষ্ঠিরের হিতোপদেশ সূচক শান্তিপূর্ণ বাক্য প্রয়োগ। পাণ্ডবগণের নিকট ব্যাসদেবের আগমন ও পাণ্ডব কর্তৃক ব্যাসদেবের অতিথি সৎকার ও অভ্যর্থনা জ্ঞাপন। তৃতীয় স্বর্গ যুধিষ্ঠির কর্তৃক ব্যাসদেবের সংবর্ধনা লাভ। দ্বৈতবন পরিত্যাগ করে অন্যত্র গিয়ে তপস্যার মাধ্যমে অমিত পরিমাণ শক্তি সঞ্চয়ের নিমিত্ত যুধিষ্ঠিরকে ব্যাসদেবের উপদেশ প্রদান, অর্জুনকে ব্যাসদেবের মহাবিদ্যা প্রদান ও তপস্যার জন্য ইন্দ্রকিল পর্বতে গমনের নির্দেশ। ব্যাসের নির্দেশে যক্ষের সাথে অর্জুনের ইন্দ্রকিল পর্বতে গমন। চতুর্থ স্বর্গ যাত্রাপথে হিমালয় প্রদেশের মনোরম শরৎ শোভা বর্ণন, অর্জুনের হিমালয় পর্বত দর্শন। পঞ্চম স্বর্গ হিমালয় বর্ণন, অর্জুনের ইন্দ্রকিল পর্বতে আগমন, গুজ্জকের উপদেশ। পৃষ্ঠা 46। ষষ্ঠ স্বর্গ অর্জুন কর্তৃক ইন্দ্রকিল পর্বত বর্ণন, অর্জুনের তপস্যায় ভীত গুজ্জকদের অনুরোধে অর্জুনের তপস্যা ভঙ্গের নিমিত্ত ইন্দ্র কর্তৃক অপ্সরাদের প্রেরণ। সপ্তম স্বর্গ অপ্সরাদের ইন্দ্রকিল পর্বতে আগমন। অষ্টম স্বর্গ অপ্সরাদের বনবিহার, জলকেলি ইত্যাদি নানান ছলনার বিবরণ। নবম স্বর্গ সায়ংকালের বর্ণনা, চন্দ্রোদয়ের বর্ণনা, অপ্সরাদের মদিরাপান ও কাম ক্রীড়ার বর্ণনা। দশম স্বর্গ অর্জুনের চিত্তাকর্ষণের জন্য ছলাকলার দ্বারা তাকে নানাভাবে প্রলুব্ধ করার প্রয়াস ব্যর্থ হওয়ায় অপ্সরাদের প্রস্থান। একাদশ স্বর্গ ব্রাহ্মণের ছদ্মবেশে অর্জুনের আশ্রমে দেবরাজ ইন্দ্রের আগমন। ইন্দ্র অর্জুনের কথোপকথন। সমূর্তি ধারণপূর্বক অর্জুন সকাশে ইন্দ্রের আবির্ভাব ও শিবের আরাধনার জন্য অর্জুনকে উপদেশ প্রদান। দ্বাদশ স্বর্গ অর্জুন কর্তৃক শিবের তপস্যা, ভীত ঋষিগণের শিবের নিকট গমন, কিরাত বেশে অর্জুনের সঙ্গে শিবের যুদ্ধ করবার আশ্বাস প্রদান। ত্রয়োদশ স্বর্গ অর্জুনাভিমুখে ধাবিত বরাহের প্রতি অর্জুন ও কিরাতবেশী শিব উভয়ের বাণ নিক্ষেপণ, বাণের আঘাতে বরাহের মৃত্যু, তীর তুলতে গেলে অর্জুনের নিকট শিবদূতের আগমন ও অর্জুনকে ভর্ৎসনা, অর্জুনের ক্রোধ বহ্নির প্রকাশ। চতুর্দশ স্বর্গ কিরাত সৈন্যগণের সাথে অর্জুনের তুমুল সংঘর্ষ ও কিরাত সৈন্যদের প্রাথমিক বিপর্যয়। পঞ্চদশ স্বর্গ অর্জুনের বিরুদ্ধে কিরাত সৈন্যদের পুনরায় সংঘর্ষ। ষোড়শ স্বর্গ শিবের দিব্যাস্ত্র প্রয়োগের ফলে অর্জুনের পরাভব। সপ্তদশ স্বর্গ দিব্যাস্ত্র প্রয়োগে অর্জুনের পরাজয় ঘটলেও সাধারণ বৃক্ষ প্রস্তর প্রভৃতি সহযোগে অর্জুনের যুদ্ধের প্রয়াস ও পরিশেষে ব্যর্থতা। অষ্টাদশ স্বর্গ ছদ্মবেশ ত্যাগ করে অর্জুন সম্মুখে স্বমহিমায় শিবের আত্মপ্রকাশ। অর্জুন কর্তৃক শিবস্তুতি, অর্জুনের তপস্যা, সাহস ও শৌর্যে বীর্যে সন্তুষ্ট ও মুগ্ধ শিবের কোট পাশুপত অস্ত্র প্রদান,
অন্যান্য দেবতাগণ কর্তৃক নানাবিধ অস্ত্র প্রদান, কৃতকার্য হয়ে দ্বৈতবনে যুধিষ্ঠিরের নিকট অর্জুনের প্রত্যাবর্তন। পৃষ্ঠা 47। পাঠ্যাংশের উৎস কোট বনেচর ভাষণম আনকোট শীর্ষক পাঠ্যাংশটি ভারবী বিরচিত অষ্টাদশ স্বর্গান্বিত কিরাতার্জুনীয়ম মহাকাব্যের প্রথম স্বর্গ থেকে গৃহীত হয়েছে। প্রথম স্বর্গ থেকে 10টি শ্লোক নির্বাচন করে পাঠ্যাংশটি প্রস্তুত করা হয়েছে। পাঠ্যাংশের বিষয়বস্তু: যুধিষ্ঠির প্রেরিত এক বনেচর গুপ্তচর ব্রহ্মচারীর ছদ্মবেশে কুরুরাজ দুর্যোধনের সমস্ত রাজ্য শাসন পালনের বৃত্তান্ত সম্পর্কে অবগত হয়ে দ্বৈতবনে ফিরে এসে যুধিষ্ঠিরের কাছে সেই সম্পর্কিত বক্তব্য নিবেদন করেন। তারই সুভাষিত সংগ্রহ এই বনেচর ভাষণম। রাজা যুধিষ্ঠিরকে প্রণামপূর্বক শত্রু দুর্যোধনের দ্বারা কিভাবে পৃথিবী বিজিত হয়েছে এই বৃত্তান্ত নিবেদন করার সময় বনেচরের মন ব্যথিত হল না, কারণ যাঁরা প্রকৃত হিতাকাঙ্ক্ষী তাঁরা কখনো মিথ্যা প্রিয়বাক্য বলতে চান না। বনেচরের বক্তব্য কার্যে নিযুক্ত অনুজীবী বা ভৃত্যগণের কোট চার চক্ষু আনকোট অর্থাৎ চরের চক্ষু দিয়ে নিজের তথা শত্রুরাজ্যের ক্রিয়াকলাপাদি অবলোকনকারী প্রভুগণকে কখনোই প্রতারণা বা বঞ্চনা করা উচিত নয়। তাই তাঁর বাক্য প্রিয় বা অপ্রিয় যাই হোক না কেন রাজা যেন তাঁকে ক্ষমা করেন, কারণ এই জগতে হিতকর অথচ মনোহর বা প্রিয় বাক্য দুর্লভ। বনেচর মনে করেন অমাত্যাদি যে ভৃত্যগণ তাঁর প্রভুকে সাধু বা হিতকারী উপদেশ দেন না তিনি দুর্মন্ত্রী। অপরদিকে যে প্রভু বা স্বামী তাঁর সচিবের থেকে হিতকর বাক্য শোনেন না তিনি মন্দ প্রভু। সুতরাং রাজা ও মন্ত্রী পরস্পরের অনুকূল বা সহমত হলে রাজ্য সম্পদশালী হয়ে ওঠে। বিনয় প্রদর্শন করে বনেচর জানালেন তিনি যে শত্রুদের নিগূঢ় রাজনীতি প্রয়োগ বা নীতিমার্গ জানতে পেরেছেন তা তাঁর প্রভু যুধিষ্ঠিরেরই মহিমা। কুটিল দুর্যোধন যুধিষ্ঠিরকে জয় করতে ইচ্ছুক হয়ে গুণরূপ সম্পদ দ্বারা শুভ্র যশ বিস্তার করেছেন। সুতরাং মঙ্গল বিধানকারী মহাত্মাদের সাথে বিরোধ নিজ সংসর্গ থেকে শ্রেয়। দুর্যোধন ধর্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গকে যথাযথ বিভাগ করে নিঃস্বার্থভাবে পক্ষপাতশূন্য দৃষ্টিতে অনাসক্তভাবে সেবা করছেন। পৃষ্ঠা 48। এর ফলে অনুরাগবশত তারা পারস্পরিক মিত্রভাবে আবদ্ধ হয়ে পরস্পরকে বাধা দিচ্ছে না। দুর্যোধনের অমায়িক মধুর ব্যবহার দান বর্জিত নয়, প্রভূত দান আদর অভ্যর্থনা শূন্য নয় এবং বিশিষ্ট গুণশালী ব্যতীত তিনি সমাদর প্রদর্শন করেন না। মহাবলশালী, কুলাভিমানী, অর্থ দ্বারা সম্মানিত, যুদ্ধে লব্ধ কীর্তি, ধনুর্ধর বীরবর্গ প্রাণ বিসর্জন দিয়েও তাঁর অভীষ্ট কর্ম সম্পাদনে ইচ্ছা করেন। সবশেষে যুধিষ্ঠিরকে বনেচরের অনুরোধ তিনি যেন কপটাচারী জিঘাংসু দুর্যোধনের প্রতি শীঘ্র উপযুক্ত প্রতিকারের ব্যবস্থা করেন। অপরের কথিত বাক্য সংগ্রহ করাই বনেচরের কাজ। তাদের বাক্যে বার্তা বা সংবাদই একমাত্র সার। পাঠ্যাংশের নামকরণ কোট বনেচর ভাষণম আনকোট পাঠ্যাংশে যুধিষ্ঠিরের দ্বারা নিযুক্ত বনেচর দুর্যোধনের রাজ্য শাসন পদ্ধতি সম্যক অবগত হয়ে দ্বৈতবনে প্রভু যুধিষ্ঠিরের কাছে তা নিবেদন করেছে। কপট পাশা খেলার দ্বারা অধিকৃত রাজ্যকে নীতি প্রয়োগের দ্বারা চিরস্থায়ী রূপে আত্মসাৎ করতে দুর্যোধন যত্নবান হয়েছেন। ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গকে তিনি অনাসক্তভাবে ভক্তি সহকারে নিরাসক্তভাবে সেবা করে চলেছেন।
অকপটভাবে সামনীতি প্রয়োগের পাশাপাশি তিনি বিশিষ্ট গুণশালী ব্যক্তিদের সমাদর প্রদর্শন করে চলেছেন। ধনুর্ধর বীরবর্গ প্রাণের বিনিময়েও দুর্যোধনের অভীষ্ট কর্ম সম্পাদনে ইচ্ছুক। যুধিষ্ঠিরের প্রতি বনেচরের উক্তি বা ভাষণসমূহ পাঠ্যাংশে স্থান পাওয়ায় পাঠ্যাংশের কোট বনেচর ও ভাষণমান কোট নামকরণটি সার্থক।